আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোতায় খুঁজি সারা বাংলাদেশে। কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেস্তা যদি এসে যায় যাওয়ার তাগিদ, অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে। ভালো মন্দ যা ঘটুক মেনে নেব এ আমার ঈদ। আমি যে কবিতার দুটি লাইন এবং কয়েকটি লাইন পড়েছি, এই কবিতার দুটি লাইন এবং লাইনটি লিখেছেন কবি আল মাহমুদ। বাংলাদেশে বড় বড় কবির যদি তালিকা করা হয়, আল মাহমুদও তাদের মধ্যে একজন। কবির অন্তিম ইচ্ছা ছিল কবি যেন শুক্রবারে মৃত্যুবরণ করেন। 2019 সালের 15 ফেব্রুয়ারি কবির অন্তিম ইচ্ছাটা পূরণ হয়েছিল। ঢাকার ইবনে সিনা হসপিটালে কবি রাত 11টা 5 মিনিটে মৃত্যুবরণ করেছিল। আজকে কবি সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানাবো এবং আমার অভিজ্ঞতাটাও আপনাদেরকে শেয়ার করব। 2019 সালের 15 ফেব্রুয়ারি তখন আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। কবি যখন মারা যায়, কবি ইতোমধ্যে অনেক বেশি পরিচিত, সেটা আমাদের কাছেও। কারণ কি, আমরা কবির কবিতা আমাদের পাঠ্য বইয়ে পড়ে ফেলেছি। সেই অনুযায়ী কবির জানাজায় যাওয়ার, অর্থাৎ কবির জানাজায় উপস্থিত হয়ে কবির জন্য দোয়া করা কিংবা কবির মুখটা একটুখানি দেখার খুবই তীব্র ইচ্ছা ছিল। সুতরাং আমি গোসল করে যখন নিচে নামলাম, পরক্ষণেই আমি জানতে পারলাম কবির জানাজাটা আসলে শহীদ মিনারে হবে না। কারণ এই সময় 2019 সালে তখন আওয়ামী শাসন আমল চলছে এবং কবির কি জন্য কবির জানাজা শহীদ মিনার অনুষ্ঠিত হবে না? কবির জানাজা শহীদ মিনার অনুষ্ঠিত হবে না এই কারণেই কবির রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ছিল। অর্থাৎ তিনি লেখালেখি করতেন ইসলাম ঘরানার, অর্থাৎ ইসলামিক বিষয়গুলো নিয়ে অনেক বেশি লেখালেখি করতেন এবং তাকে ট্যাগ দেওয়া হয়েছিল তিনি জামায়াতে ইসলামের সাথে সম্পৃক্ত, তিনি ছাত্র জীবনে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত। এজন্য কবির জানাজাটা কোথায় হলো না? জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো না। আসলে যখন এই খবরটা আমি শুনতে পেয়েছিলাম, আমার মনে হয়েছিল যে কোনো কবি কোনো রাজনৈতিক দলের হতে পারে না। কবি আসলে সকলেই। যখন কবি মারা যায় তখন কিন্তু কবি অমর হয়ে থাকে সকলের জনমনে। যেমন কবির যে কবিতাগুলো, যে আমার মায়ের সোনার নোলক, এই কবিতাটা সবার মনটা ছুঁয়ে গিয়েছিল। আমরা কবির যদি বাল্যকাল, অর্থাৎ কবি 18 বছর বয়সে তিনি ঢাকায় আসেন। ডেইলি স্টারের একটা সাক্ষাৎকারে কবি বলেছিলেন যে খদ্দরের পিরান গায়ে এবং খদ্দরের পায়জামা গায়ে এবং গোলাপ আঁকা একটা সুটকেস নিয়ে তিনি ঢাকায় এসেছিলেন। এবং সুটকেসে আমরা জানি, সুটকেসে আমরা কি নিয়ে আসি? আমরা যখন ঢাকায় আসি কিংবা কোনো স্থানে স্থানান্তর করি তখন আমরা কি নিয়ে আসি? কাপড় চোপড় কিংবা অনেক কিছু আমরা নিয়ে আসি। এবং কবিকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা কবি, আপনি এই যে গোলাপ ফুল আঁকা সুটকেসে আপনি কি এনেছিলেন? কবি তখন উত্তর দিয়েছিল, আমি বাংলার নদী, খাল, বিল, ধানক্ষেত, পাখি, সবুজ সমারোহ সব কিছু নিয়েই আমি এই সুটকেসে নিয়ে আমি ঘুরি। এবং সুটকেস থেকে একটা জাদুকর যখন একটা জাদু দেখায়, কি করে? সুটকেস থেকে তার ইনস্ট্রুমেন্টটা বের করে, অর্থাৎ তার যন্ত্রাদি বের করে কিন্তু জাদু দেখায়। তেমনিভাবে কবি বলেছিলেন যে আমি এই সুটকেসে ভরে পুরো বাংলাদেশকে নিয়ে এসেছি এবং সুটকেস থেকে একটা কিছু বের করব এবং জাদু দেখাবো। এবং তার জাদুটা কি ছিল? তিনি অনেক বেশি কবিতা লিখতেন এবং কবিতাটাই ছিল তার জাদু, কবিতাটা ছিল তার প্রকাশভঙ্গি। তার কবিতায় বাংলার যে প্রকৃতি, বাংলার যে রূপ, তার যে আত্মপরিচয় সব কিছুই তিনি ফুটিয়ে তুলেছিলেন এবং তার নিজ যোগ্যতায় তিনি কি হয়ে উঠেছিলেন? একজন অমর কবি, অর্থাৎ একজন বড় মাপের কবি হয়ে উঠেছিলেন। এই কবিকে যখন একটা রাজনৈতিক ট্যাগ লাগিয়ে বিভিন্ন জায়গায় তাকে প্রবেশ নিষেধ করা হয়। যেমন ওই সময় বাংলা একাডেমিতে কবির প্রবেশ নিষিদ্ধ ছিল। কারণ কি? কবির রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। সুতরাং আমি বলবো যে সংস্কৃতি, শিল্প, কবি যারা আছে, যেই রাজনৈতিক দলই আসুক না কেন, এই রাজনৈতিক দলকে কবি এবং শিল্প সংস্কৃতি একদম আলাদা করে রাখতে হবে। কাউকে ট্যাগ দিয়ে কাউকে কোথাও প্রবেশ করা কিংবা তার সাহিত্য চর্চা এগুলো থেকে বিরত রাখা যাবে না। আজকে আমার কবি আল মাহমুদ স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন, মরণোত্তর। এর জন্যই এই ভিডিওটা করা। এই দিনে কবি আল মাহমুদকে
খুবই শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ হাফেজ।